নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে গত কয়েকদিন ধরে যে খবর আমরা আলোচনা করছিলাম, যে পাকিস্তানকে আক্রমণ করে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যে শিক্ষা ভারত দিল পাকিস্তানকে, সেই শিক্ষার প্রভাব কিন্তু কিছুটা হলেও বাংলাদেশে পড়েছে। এটা যেন অনেকটাই ঝিকে মেরে বউকে শাসন। বার্তাটা খুব পরিষ্কার, বাংলাদেশ তুমি সমঝে যাও, নইলে তোমার পরিণতি পাকিস্তানের মতো হবে। আর ভারতের কোনো একটা মিসাইল যদি বাংলাদেশে গিয়ে পড়ে, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। পাকিস্তানে যে ক্ষতি হয়েছে তা 25 বছরও পাকিস্তান পূরণ করতে পারবে না। সেখানে বাংলাদেশে যে ক্রমবর্ধমান জঙ্গি কার্যকলাপ, ভারত বিরোধী প্রচার, ভারতের সুবিধা নিয়ে ভারতকেই আন্তর্জাতিকভাবে বা স্থানীয় স্তরে ডিস্টার্ব করার যে কৌশল বাংলাদেশের সমস্ত পররাষ্ট্র বিভাগ নিয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশে দেখা যাচ্ছে, সেখানে এই 17 তারিখ, মে মাসের 17 তারিখ ভারত সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে ভাতে খেতে পাবে না। অর্থাৎ বাংলাদেশকে ভাতে মারার একটা কৌশল কিন্তু ভারতীয় কূটনীতিকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যে দেশকে তৈরি করেছিল ভারত, যে দেশকে ভারত তার নিজের অন্যতম আত্মা বলে ভাবত, আর সেই দেশকেই ভারত এখন একটু অন্যরকমভাবে বাঁকা চোখে দেখছে। এর জন্য দায়ী হচ্ছে সে দেশের সরকার, যারা হাসিনাকে উৎখাত করেছেন, যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছেন, যারা বাংলাদেশের বাঙালি ঐতিহ্যটাকে ভুলিয়ে একটা মৌলবাদী পরিকাঠামো বা মৌলবাদী সংস্কৃতিকে বাংলাদেশের উপর আরোপ করার চেষ্টা করছেন, এবং যেভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, মিরপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভারত বিরোধী কার্যকলাপ চালানো হচ্ছে, তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাম্প্রতিক পাকিস্তানের ভূমিকার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটা খুবই স্বাভাবিক। অন্তত এমনটাই বলছেন কূটনীতিকদের একাংশ। 17 তারিখ ভারত সরকার একটা সিদ্ধান্ত বা নির্দেশ জারি করেছে, বাংলাদেশ আর আসাম আর উত্তর পূর্বের বন্দরগুলি তার পণ্য পরিবহনের কাজে ব্যবহার করতে পারবে না। তাহলে বাংলাদেশকে এখন যদি ভারতের মধ্যে দিয়ে পণ্য পরিবহন করতে হয়, হয় কলকাতা বন্দর নয় মুম্বাই বন্দর দিয়ে করতে হবে। ভাবুন, ভারত বাংলাদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে যে যতগুলো স্থলবন্দর আছে, যে বাংলাদেশ প্রতিদিন স্বপ্ন দেখে যে ভারতের 7 সিস্টার্সকে নাকি তারা নিয়ে নেবে, সেই 7 সিস্টার্সের মধ্যে দিয়ে আর সে তার পণ্য পরিবহন করতে পারবে না। এবং বাংলাদেশের মোট রপ্তানির 80% হচ্ছে রেডিমেড গার্মেন্টস। সেই রেডিমেড গার্মেন্টস যদি এখন উত্তর পূর্বের রাজ্যগুলোতে না যায়, যদি এখন সেই রেডিমেড গার্মেন্টস শুধুমাত্র সমুদ্রপথে কলকাতা বন্দর আর মুম্বাই বন্দর দিয়ে পাঠাতে হয়, তাহলে সেই রেডিমেড গার্মেন্টস রপ্তানিতে যে ব্যয় হবে, সেটা আগের তুলনায়, অর্থাৎ 24-25, 23-24-এর তুলনায় 25-26 অর্থবর্ষে সেটা আরও 20 থেকে 30% রপ্তানি ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে বাংলাদেশ তো দাঁড়িয়ে আছে পোশাক রপ্তানিতে, এবং ভারত তো পোশাক রপ্তানি করে, ক্লোজ কম্পিটিটর। তবুও কিন্তু ভারত এক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দিয়েছিল, যাতে বাংলাদেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নয়ন করতে পারে। এবার কিন্তু ভারত আস্তে আস্তে সমস্ত দরজাগুলো বাংলাদেশের জন্য বন্ধ করছে।
যেমন সিন্ধু জল চুক্তি ভারত মানেনি, পাকিস্তানের ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে জল। এবার কিন্তু তিস্তা জল প্রকল্প নিয়েও কিন্তু ভারত সরকার ভাবতে শুরু করে দিয়েছে। কেননা ভারত যদি তিস্তার জল না ছাড়ে তাহলে বাংলাদেশের কি সমূহ ক্ষতি হবে সেটা বহুল চর্চিত বিষয়, যার জন্য শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। কিন্তু এই মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টার যে সরকার বাংলাদেশে রাজত্ব করছে, এরা দুদিনের যোগী হয়ে হাতেরে কয় অন্ন। এদের কোনো রকম প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না, এদের কোনো রকম রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। এদের মূল ভিত্তি ছিল যে মৌলবাদের হাতে তামাক খেয়ে ভারত বিরোধিতা করা। এবং আমরা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেছি যে বাংলাদেশ যেন ধীরে ধীরে আর একটা সিরিয়া হয়ে যাচ্ছে। এখন পাকিস্তানকে শিক্ষা দিতে গিয়ে ভারত সরকার একটা পরোক্ষ বার্তা কিন্তু বাংলাদেশকেও পৌঁছে দিল যে তুমি যদি না সমঝে যাও, আমরা কিন্তু একের পর এক তাসগুলো যা তোমার দেশের অর্থনৈতিক মানোন্নয়নের কাজে লাগে সেই গেটগুলো কিন্তু আমরা বন্ধ করে দিই। ইতিমধ্যেই ভারত ট্রান্সশিপমেন্ট ব্যবসা অর্থাৎ বাংলাদেশ ভারতের বিভিন্ন বিমানবন্দরগুলিতে তার পণ্য নিঃশুল্কে রেখে যেমন ব্যবসা করতে পারত, সেই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা যখন ভারত বন্ধ করে দিয়েছে, এবার কিন্তু উত্তর পূর্বের বন্দরগুলোও কিন্তু আসাম, মেঘালয়, মণিপুর, এই যে বন্দরগুলো বাংলাদেশের জন্য কিন্তু ত্রিপুরা বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবে এই সমস্ত উত্তর পূর্বের বন্দর দিয়ে খুব সহজেই বাংলাদেশের সস্তা রেডিমেড পোশাক, তারপরে হচ্ছে বেভারেজ, বিশেষ করে ফল, এগুলো আসতো এবং কিছু রাবারও আসতো। সেইগুলো কিন্তু এখন চিরতরে ঢোকা নিষিদ্ধ হয়ে গেল। আমাদের খুব যে ক্ষতি হবে তা না, আমাদের একটা পার্সেন্টেজ মাল আসবে না, কিন্তু মালটা আমরা জাহাজে নিচ্ছি বা দুটো বন্দর স্পেশাল বন্দরে নিচ্ছি, বিশেষ করে সিপোর্ট কলকাতা, নবসীমা পোর্ট। গার্মেন্টস বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের অর্থনীতিকে সামলায়। গার্মেন্ট যদি বাংলাদেশ রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে আলটিমেট মানে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের। হিউজ একটা ফিনান্সিয়ালি পার্ট বাংলাদেশের টোটাল মেনটেন করে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন তারা তাদের ফিনিশ গুডস যদি রপ্তানি করতে না পারে বা রপ্তানি করতে গিয়ে যদি তাদের হিউজ কস্টের সামনে আসতে হয় তাহলে তাদের লস হবে এবং আস্তে আস্তে ডিমিনিশ হবে ব্যবসা। আমাদের ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালসই তো বাংলাদেশে যায়, তা আমাদের এখানে কারখানাও আছে। বাংলাদেশে যে মাল তৈরি হয় সে মাল আমাদের ইন্ডিয়ায় যথেষ্ট সাফিসিয়েন্ট সাপোর্ট আছে। এখানকার গার্মেন্টসের র মেটেরিয়ালস বাংলাদেশ যাচ্ছে, লাইক রেমন্ডস, অলোক ইন্ডাস্ট্রিজ, বর্ধমান টেক্সটাইল, এরা ওখানে পাঠাচ্ছে র মেটেরিয়ালস, ওখান থেকে ফিনিশ গুডস হয়ে আসছে। তো স্বাভাবিক কারণেই ওদের লেবার বাড়ছে, ওদের মানে ইন্ডাস্ট্রি চলছে। যদি ওরা ঠিকমতো আমাদের এই কস্টিংয়ে না আনতে পারে বা যদি ল্যান্ড বর্ডার স্বাভাবিকভাবে কাজ না হয় তাহলে লসটা অনেকটাই বাংলাদেশের। কর্মীদের তো সংকট, প্রচুর সংকট। কর্মীরা কাজের জন্য কর্মে ওদেরকে বাংলাদেশের কর্মচারীর অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু এই কাজের সঙ্গেই তারা যুক্ত। এই ইন্ডাস্ট্রি যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কিংবা যে রুটে আনছে তাতে তো কস্টিং আরও বেশি আছে, সত্যি আস্তে আস্তে ডিমিনিশ হওয়ার সম্ভাবনা। ভারতের ব্যবসায়ীরা মুক্তি পাবে, ভারতের যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ আছে তাদের ডেভেলপ হবে তাদের ব্যবসাটা, এই হচ্ছে ব্যাপার। কী কী আসবে না পেটটা বলবেন তো শুধু গার্মেন্টস আসবে না, রেডিমেড গার্মেন্টস যেগুলো ফিনিশ গুডস করে, আমরা যে জামা প্যান্ট পরি ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে সেগুলো আসবে না। কর্মসংস্থান হারানো বাংলাদেশের একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। না, বাংলাদেশে তো কর্মসংস্থান একদম মুক্ত হয়ে পড়বে। আমাদের অল্প কিছু লোক ইনভলভ হবে, আমাদের 10 to 20% ম্যাক্সিমাম মাল। তো আমাদের মালের যে ওই মালের চাহিদা ইন্ডিয়ায় যেটা আছে, ইন্ডিয়ায় তারা ফিনিশ গুডস বানাতে পারবে। তো এখন প্রশ্ন হলো যে দুদেশের একটু সম্পর্ক আমাদের একটু খারাপ জায়গায়, বাংলাদেশ অনেকটাই দায়ী তার জন্য বলে আমি মনে করি। এটা সম্পর্কটা ভালো করতে হবে, ভালো হলে ব্যবসাটাও বাড়বে। এখন বাংলাদেশকে যদি এই সমস্ত রাজ্যগুলোতে তাদের প্রোডাক্ট পাঠাতে হয় তাহলে হয় কলকাতার মধ্যে দিয়ে পাঠাতে হবে, নয় কিন্তু মুম্বাই বন্দরের মধ্যে দিয়ে পাঠাতে হবে। তার রপ্তানি ব্যয় বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশ কিন্তু একটু একটু করে বুঝতে পারছে ভারত বিরোধিতা করার পরিণাম কি হয়। আর যে দেশের জিডিপি এখন তলানিতে, শেখ হাসিনার সময় বাংলাদেশের আর্থিক প্রগতি যত দ্রুত বিকশিত হচ্ছিল, আর এই মোহাম্মদ ইউনূসের জামানায় সেই আর্থিক প্রগতি একেবারে মন্থর, বলা যেতে পারে একেবারে স্থিতিশীল
বা যে নদী হারায় পথ চলিতে না পারে সহস্র শৈবাল দাম ঘিরে ধরে তারে, সেই রকম কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ফলে একটা দমবন্ধকর পরিস্থিতি চলছে। তাই এখনো কিন্তু সময় আছে। এই যে 17 তারিখ ভারত সরকার, মে মাসের 2025 সালের 17 তারিখ ভারত সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা হলো বাংলাদেশকে সবক শেখানোর দ্বিতীয় পথ। এখনই সমঝে যান, দেশে গণতন্ত্র ফেরান। যা খুশি তাই করছেন, করতে পারেন না। আপনার যেমন সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে, আর গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব রয়েছে ভারত সরকারের। তাই ভারতও তার কার্যকরী পদক্ষেপ কিন্তু অস্বীকার করতে পারে না। আর একটু দেরিতে হলেও, কেন দেরি হয়েছিল? সবাই বলছিল বাংলাদেশ এত বাড়বাড়ন্ত কেন? ভারত সরকার কিন্তু স্লো বাট স্টেডি ক্যান উইন দ্য রেস, এই তত্ত্বে গিয়ে বাংলাদেশকে একটু সময় দিয়ে কিন্তু ধীরে ধীরে ব্যবস্থা নিচ্ছে। ফলে সংকুচিত হচ্ছে বাংলাদেশের ব্যবসায়িক পরিধি, সংকুচিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রিক পরিধি, যা কিন্তু আদতে বাংলাদেশবাসীর ক্ষতি করছেন মোহাম্মদ ইউনূস। এই সত্যটা যত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি মোহাম্মদ ইউনূসকে গদি থেকে নামাতে পারবেন বাংলাদেশের সাধারণ নাগরিক। আর বাংলাদেশের সাধারণ নাগরিকরা ভালোই জানেন কিসে তাদের মঙ্গল হবে। এখনকার নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত বড় খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।